কিন্তু সেই ভিডিও এখনো কিন্তু মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে বিজিবি কিভাবে গুলি চালিয়েছে। তো আমরা তখন সন্দেহ হয়ে গেছিলাম যে এই বিজিবি বা আর্মি ন্যাথাল ওয়েপনের সামনে আমরা টিকতে পারবো কিনা। তারই প্রেক্ষিতে নূর ভাইকে বলছিলাম, ভাই এতদিন তো পুলিশ আমাদেরকে মারতো, এখন আর্মি গুলি চালাইলে আমরা কি করব। এখন তো আমাদের আর সেই জায়গা নাই। আমরা কি তাহলে ইরানের বিপ্লবের মতো ফুল নিয়ে নেমে যাব, তাদেরকে ফুল দেওয়া অভ্যর্থনা দেবো যে আপনারা জনগণের উপর গুলি চালেন না, আমরা নির্দোষ। সর্বশেষ একটা লাইন লিখছিলাম, সেখানে লেখা ছিল, এতদিন চেয়েছি কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের দাবিতেই কিন্তু 18 তারিখের পরবর্তীতে আন্দোলন হয়েছিল। এর আগে পর্যন্ত জুলাই 2024 18 জুলাইয়ের আগে থেকে কিন্তু কোটা সংস্কারই ছিল, কিন্তু 18 তারিখের পরের থেকে যখন গুলি করা শুরু হলো, আবু সাইদকে হত্যা করা হলো 16 তারিখে, তারপরে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের আন্দোলন। তো সেই রাষ্ট্র সংস্কারে আমরা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছি। ছাত্র জনতা কিন্তু তাদের কথা রেখেছে, তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করে দেশে একটি গণঅভ্যুত্থান করেছে। যাদেরকে আমরা ভরসা করেছিলাম, যেই ছাত্র উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছিলাম, যেই ব্যক্তিদেরকে বাংলাদেশে আমরা ভরসা করেছিলাম, তারা কি সেই ভরসার জায়গা ছাত্র জনতা রাখতে পেরেছে? একটা বছর পরে তাদের কাছে আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি কি সেই ভরসার জায়গায় এখন আছেন? জনগণের কাছে আপনি প্রশ্ন করেন সরাসরি যে আপনি কি সেই ভরসার জায়গায় আছেন কিনা। বিপ্লবের মহানায়ক যাকে বলা হয়, যার উপর স্টিম রোলার চালানো হয়েছে, ডিবির হেফাজতে রেখে তাকে বারবার নির্যাতন করা হয়েছে, যে কোর্টে তাকে উঠানো হয়েছে, সে হাঁটতে পারতেছে না, বারবার ঘোড়ায় পড়ে যাচ্ছে, সেই ব্যক্তিটা বলেছিল মনে সাহস নেই যে 90% বদল হয়ে গেছে, আর মাত্র 10% আপনারা ধাক্কা দেন। জনগণ কথা রেখেছিল, ধাক্কা দিয়েছে। আজকে সেই মহানায়ককে বাংলাদেশের সেই প্রতিটা স্বৈরাচারের বাহিনী বলা যায়, যৌথ বাহিনী, কোনো একক বাহিনী না, সেখানে পুলিশ, আর্মি সবাই উপস্থিত ছিল। সেই যৌথ বাহিনীকে কেউ চিনে না। এই সেই ব্যক্তি যে মহানায়ক, ডাকসুর সাবেক বিবি, গণ অধিকারের সভাপতি, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর সেখানে আমরা দেখতে পেয়েছি ওয়াকারুজ্জামান, এই সেনাপ্রধান, অধর্ম সেনাপ্রধান, সে ন্যূনতম তার রায় যে সে একজন ক্ষমা প্রার্থনা করবে যে আমার সৈন্যের দ্বারা ভুল হয়ে গেছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। সে উল্টা বলছে যে যারা নৃশংসতা করতে গেছে আমরা তাদেরকে প্রতিহত করছি। হোয়াট কাইন্ড অফ স্পিচ দ্যাট? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এ ধরনের বক্তব্য দেশ ও জাতির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করতে পারে, আমাদের সেনাবাহিনীর উপর জনগণের আস্থা হারিয়ে যেতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অবশ্যই তার এই বক্তব্য স্পঞ্জ করতে হবে, তাকে তার এই বক্তব্যের জন্য, তার বাহিনী দ্বারা সংগঠিত অপরাধের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে ক্ষমা প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রতি কোনো সমর্থন জানাবো না। একই সাথে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে কিছু কারণের জন্য আমাদেরকে অবশ্যই সুনাম করতে হবে। যেমন উনি বাংলাদেশের রাজনীতিবিদ এবং জনগণকে বলেছেন, আপনারা শুধু মাটির ভূখণ্ড দেখছেন, কিন্তু মহাসমুদ্র যে আমাদের অপার সম্ভাবনার জায়গা সেটা দেখছেন না। আমরা দেখতে পেয়েছি প্রতিটা স্বৈরাচার আমাদের রাষ্ট্রের ভিতরে একটি চিকেন নেক, যেটা আমাদের পার্বত্য অঞ্চল চট্টগ্রামকে এক জায়গায় করে সেই মিরসরাইকে দখল করে রেখেছে। আদানি গ্রুপকে, এই মোদির যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারতের, সেই আদানিকে 90 একর জমি অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে দেওয়া হয়েছে, যেখানে তারা
একটি পার্সোনাল পোর্ট করে সেখানে অস্ত্র যদি চালান করে বাংলাদেশের কারো ধরার ক্ষমতা নাই। সেই অসম চুক্তি পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে এবং সেই 90 একর জমি বাংলাদেশের জমি বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। 900 একর জমি আমরা এই দাবি রেখে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছে, আওয়ামী লীগ এই স্বৈরাচারী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করেছে, আমরা দেখছি দিনে দুপুরে তারা বারবার মিছিল করছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের উপরে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নিতে পারছে না। আপনারা দেখুন 14 দলীয় জোটের যে সবচেয়ে বড় স্বৈরাচারকে স্বৈরাচারী বানিয়েছে জাতীয় পার্টি, তার মহাসচিব জিএম কাদের 2024 সালে ভোটের আগে এসে কি বলছিল যে ভারতের কথা ছাড়া সে কিছু বলতে পারবে না। তাহলে স্পষ্টতই সে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল চালাচ্ছে। সেই ভারতের এজেন্ট আমরা শুধু রয়ের এজেন্ট খুঁজি, কিন্তু রাজনৈতিক দল যে একটি পুরো দল ভারতের এজেন্সি হয়ে কাজ করছে, সেই দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না। যারা নিষিদ্ধ করছে না, ভেড়ে দিচ্ছে, মনে করতে হবে তারাও এই ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে। যে কোনো ব্যক্তি, যে কোনো রাষ্ট্রীয় বাহিনী, জাতীয় পার্টি যারা পক্ষপাতিত্ব করবে সবাই ভারতের এজেন্ট, এই কথা সবাইকে মনে করতে হবে।